শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোমবার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর এই সকাল, ভালো কাটুক দিন, সেই প্রত্যাশা রেখে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল। 2 ঘন্টা জুড়েই আয়োজন রয়েছে। পুরো রাঙা সকাল পরিবারের সঙ্গে আছে কাজী রওশনারা সাকি এবং আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। সুন্দর এই সকালে সাকি, শুভ সকাল। শুভ সকাল মাসুক, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভীষণ ভালো আছি। যেটা হয় রাঙা সকাল আমরা সবসময় ভালো থাকি, রাঙা মানুষরা থাকেন আমাদের সঙ্গে। একদমই তাই। এবং তুমি জানলে আরো খুশি হবে, আরো ভালো বোধ করবে যে আজকে আমাদের যিনি অতিথি আছেন তিনি এমন একজন মানুষ, তিনি যদি তার কর্মক্ষেত্রে না যায় তার ক্লায়েন্টরা কিন্তু তাকে খুব মিস করে এবং পরবর্তী দিন গেলে তাকে এক ধরনের অবজেকশন দেয় যে কেন আসেননি আপনি। চলো কি আছে দর্শককে জানাই। চলো জানাই। প্রিয় দর্শক, আমাদের আজকে রাঙা সকালের অতিথি বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর মেজর অবসরপ্রাপ্ত জিনা সালোয়া। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? আছি, ভালো আছি। আপনারা ভালো আছেন? জি, আমরা ভালো আছি, রাঙা সকাল পরিবার ভালো আছে। আর আপনাকে পেয়ে আমাদের ভালো লাগাটা আজকে দ্বিগুণ তিনগুণ হয়ে গেছে। যে মানুষটা তার ক্লায়েন্টদের কাছে এত জনপ্রিয়, এত পছন্দের, তার কাছ থেকে আসলে আমরা পুরো সময় জুড়ে অনেক কিছু জানবো। আমিও আসতে পেরে অত্যন্ত সুখী আর কি, হ্যাপি। জি, আমরা একদমই আপনার শৈশব থেকে জানতে চাই। শৈশবের সেই দিনগুলো কেমন ছিল রংপুরে? শৈশব তো সবসময় মধুর। অনেক কথাই তো শৈশবের কথা অনেকটাই মনে নেই, বাবা মার মুখে শোনা। আসলে আমরা 3 বোন। হ্যাঁ, আমার বাবা ডক্টর আর আমার মা গৃহিণী, বাট আমি ওনাকে বলতে চাই যে উনি কৃষিজীবী। হ্যাঁ, উনি ছিলেন, আমার মা ছিলেন অত্যন্ত মানে দৃঢ়চিত্তের, হ্যাঁ, অনেক বুদ্ধিমান এবং খুব মানে নিষ্ঠাবান কর্মী মহিলা ছিলেন আর কি। এবং উনি আমাদের পরিবারের সবকিছু ম্যানেজ করতেন। এবং আমাদের যে জমি ছিল গ্রামে, ওগুলো মানে সব ফসল ফলানো, এগুলো নিয়ন্ত্রণ করার সব উনি করতেন। আর একটু বাবার কথা বলে নিই। আমার বাবা ডক্টর ছিলেন। হ্যাঁ, উনি অত্যন্ত জনপ্রিয় ডক্টর ছিলেন। ওনার চিকিৎসা সেবার ক্ষেত্রে যথেষ্ট নাম যশ। রংপুরে সেটি এটি রংপুরে। হ্যাঁ, আমার বাবা যখন প্রথম উনি জয়েন করেন হচ্ছেন রংপুরের হসপিটালে। তো আমাদের শৈশবটা রংপুরে শুরু হয়। আমার পড়াশোনা আমাদের রংপুর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, তারপরে স্বনামধন্য রংপুর কারমাইকেল কলেজ, তার পরবর্তীতে রংপুর মেডিকেল কলেজ। আচ্ছা, এই 3টি জায়গারই আসলে গল্প আমরা একটু বিস্তারিত আপনার কাছ থেকে শুনবো একটু পরেই শুনি। তাহলে পরিবারে আর একটু থাকি। আপনি বলছিলেন যে 3 ভাই বোন। আমরা 3 বোন, আমাদের ভাই নেই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। 3 বোনের মধ্যে সম্পর্ক কেমন ছিল? 3 বোনের মধ্যে সম্পর্ক খুব ইন্টারেস্টিং, মজা ছিল। আমি সবার বড়। আচ্ছা। তো আমার থেকে ছোট, ইমিডিয়েট ছোট, সে কিন্তু আমার থেকে 7 বছর ছোট। 7 বছর। আর তারপরটা আরো ছোট। আচ্ছা। হ্যাঁ, ওটা ও আরো 15 বছর। সো আমাদের এরকম একটা ডিফারেন্স ছিল। কিন্তু যখন আমরা একসঙ্গে বসতাম না, তখন কিন্তু বয়সের পার্থক্য অতটা হতো না। আচ্ছা, একটা সময় পর প্রথমে তো আমি তো অলওয়েজ বড় বোন, আমি তো একটু গার্ডিয়ানশিপ, লিডারশিপ আমি নিতামই। বাট খুনসুটি করার সময় আবার দেখা যেত যে মোটামুটি যেমন মানে ভাই বোনদের মধ্যে যেটা হয় সেটাও হয়। আচ্ছা, সবটা মিলানো আর কি। বোন হিসেবে নিশ্চয়ই খুব কেয়ারিংও ছিলেন, বড় বোন যেহেতু। না, খুব কেয়ারিং। আচ্ছা, কিন্তু বড়দের কিন্তু কেয়ারিং এবং শাসন, আদর সবকিছু মাঝে মাঝে ওরা বিব্রত হতো। আচ্ছা, কিন্তু বড়দের একটা বিষয় থাকে ম্যাম, আপনি যেমনটা বলছিলেন যে 7 বছরের একটা গ্যাপ আছে। বড়দের মনের এই অবস্থানটা কিন্তু অনেকে আসলে আমরা ওইভাবে গুরুত্ব দেই না। কিন্তু যেহেতু আপনার বিষয়বস্তু আজকে এই বিষয় নির্ভর, সেহেতু আপনার কাছ থেকে এটা একটু জানতে চাইবো যে এই যে 7 বছরের গ্যাপে পরবর্তীতে আরো একজন আসছে, সে আমার প্রতিযোগী কিনা, তার সাথে ভবিষ্যতের সম্পর্ক কেমন হবে, বা অন্য মানুষরা তার সাথে আমার কেমন তুলনা করছে, এগুলো নিয়ে মনের মধ্যে অনেক কথা থাকে। একটু আপনার গল্প শুনি। আপনি অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন। এটা আমি বলবো যে তখনকার সময়টাকে আমি এখনকার সময়ের সঙ্গে একটু রিলেট করতে চাই। কারণ 7 বছর আমি একা ছিলাম। সো কিংডম ইজ মাইন। যে সব আদর, সবার জিজ্ঞাসা, সবকিছু আমি কেন্দ্রিক ছিলাম। এবং আমার একটা ভাই অথবা বোন আসছে, সেটা নিয়ে কিন্তু আমি খুবই উৎসাহী ছিলাম। আসছে, হ্যাঁ, ও আস্তে আস্তে বড় হচ্ছে। মাঝে মাঝে যে একটু দেখার চেষ্টাও করতাম কত বড় হলো। যখন মানে ওর আসার সময় হয়ে গেল, তখন আমাদের যে মানে দাদি নানি বা পাড়ার প্রতিবেশী যারা ছিলেন একটু, সবাই আমাকে বলতো যে তোমার তো দিন শেষ। আমার দিন শেষ, এটা কেমন কথা? বলে এখন তো সব আদর তো তোমার ভাগাভাগি হয়ে যাবে, তোমাকে কেউ আদর করবে না।
তো এই জিনিসটা না আমি কিন্তু মানে ওই ছোটবেলা এটা কিন্তু এখনো আমি মনে করতে পারি যে আসলে তাই। আমি তারপর থেকে খেয়াল করা শুরু করতাম যে আচ্ছা সত্যি কি আমাকে ওকে বেশি আদর করে, আমাকে করছে না। অনেকটা ওরকমই। এটা তো আসলে এক ধরনের স্ট্রেস না বড় বাচ্চার উপরে, মানে সেই বড় সময়টাই বাচ্চা যদি মানে বলি, কি এই সময়ের বড় যারা সঙ্গে। থাকে তাদের প্রতি একটা স্ট্রেস থাকে এবং এটা কিন্তু একটা মানে একটা কি বলবো সমস্যা, হুম, চিকিৎসাগত সমস্যা, যেটাকে আমরা বলি সিবলিং রাইভালরি আর কি। জি। মানে সিবলিংদের মধ্যে একটা ঈর্ষা। হ্যাঁ, তো কথাটা যখন এসে গেল আমি একটু আবার বলে নিই যে যেহেতু দর্শকরাও দেখছেন এটা, যে সবসময় যখনই নতুন বাচ্চা আসবে তো আগের সন্তানের প্রতি অনেক বেশি মনোযোগী হওয়া উচিত, যেন তার মনের মধ্যে ওই ধরনের দ্বন্দ্বটা কাজ না করে। এবং যারা আশেপাশে আছে ওনারা যেন এভাবে ওই প্রথম যে যে সন্তান থাকবে তাকে যেন তার মনে যেন ওই ধরনের সমস্যাগুলো না ঢুকিয়ে দেয় যে তোমার আদর কমে যাবে বা তোমাকে স্নেহ করবে না। তাহলে কিন্তু এটা এড়ানো সম্ভব। অনেক ধন্যবাদ, আপনি এই কোশ্চেন করেছেন। এই সময়ে তবে অনেক পরিবর্তন এসেছে, সেই সময়টা আপনি কিভাবে পার করেছেন এবং একই সঙ্গে বোনদের সঙ্গে যে বন্ধুত্ব ভালোবাসা সেটা, সেই বন্ধনটাও কিভাবে আরো দৃঢ় হলো, বিস্তারিতই জানবো। ছোট্ট করে আগে আপনার সম্পর্কে দর্শকদেরকে জানাতে চাই, তারপর ফিরতে চাই। দর্শক, ডাক্তার মেজর অবসরপ্রাপ্ত জিনা সালোয়া একজন শিশুরোগ বিশেষজ্ঞ, যিনি স্কয়ার হসপিটাল লিমিটেডের পেডিয়াট্রিক নিউরোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। 2016 সাল থেকে হাসপাতালটিতে তিনি স্বতন্ত্রভাবে পেডিয়াট্রিক নিউরোলজি ইউনিট পরিচালনা করছেন। তার নেতৃত্বে 2017 সালে প্রতিষ্ঠানটিতে প্রতিষ্ঠিত চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার বাংলাদেশের শিশুদের নিউরো ডেভেলপমেন্টাল সেবায় নতুন দিগন্ত উন্মোচন করে। বিশেষ করে নবজাতকের জন্য প্রথমবারের মতো চালু করেন নিউনেটাল র্যাপিড নিউরো ডেভেলপমেন্টাল অ্যাসেসমেন্ট। তিনি সেরিব্রাল পালসি, ডেভেলপমেন্টাল ডিলে, অটিজম ও এপিলেপসি ব্যবস্থাপনায় দলগতভাবে কাজ করছেন। ডাক্তার মেজর অবসরপ্রাপ্ত জিনা সালোয়া সেনাবাহিনীতে ক্যাপ্টেন পদমর্যাদায় কর্মজীবন শুরু করে মেজর পদমর্যাদায় 16 বছরের সামরিক জীবন শেষে 2010 সালে স্কয়ার হসপিটাল লিমিটেডে স্পেশালিস্ট হিসেবে যোগদান করেন। তিনি রংপুর মেডিকেল কলেজ থেকে MBBS, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে শিশু স্বাস্থ্যে ডিপ্লোমা ইন চাইল্ড হেলথ এবং বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস থেকে FCPS ডিগ্রি অর্জন করেন। পেডিয়াট্রিক নিউরোলজি ও ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিক্স বিষয়ে আগ্রহের কারণে তিনি বাংলাদেশ, ভারত ও যুক্তরাষ্ট্রের খ্যাতনামা প্রতিষ্ঠান থেকে এ বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণ গ্রহণ করেন। তার গবেষণালব্ধ 14টি নিবন্ধ জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে এবং বহু কনফারেন্সে উপস্থাপিত হয়েছে। আমরা আবারও চলে যাই তার কাছে। অনেক গল্প আছে, বিশেষ করে স্পেশাল চাইল্ডদের নিয়েও আপনি অনেক কাজ করছেন। আমরা ছোটবেলায় ছিলাম, বোনদের গল্প শুনছিলাম যে একটা বন্ধন তৈরি হয় না, কিন্তু একটা সন্তান থাকার পরে যখন আরেকটা সন্তান আসে, যেটি আপনি বলছিলেন যে বাবা মাদেরকে অনেক বেশি কেয়ারিং হতে হয় প্রথম সন্তানের প্রতি, কিন্তু সেই সময় তো আসলে অনেক রকম প্রতিবন্ধকতাও তৈরি হয়। আসলে সব সময় যে আমি বুঝতে পারছি যে আমার দ্বিতীয় শিশুটি বুঝতে পারছে না, আমার প্রথম শিশুটিকে আমি বেশি গুরুত্ব দিব, সেই পরিবেশটাও তো নাও তৈরি হতে পারে। সেক্ষেত্রে আসলে বড়দেরকে কিভাবে আসলে কাউন্সিলিং করা দরকার? বড়দেরকে বলতে কাউন্সিলিং যেটা, সেটা এক নাম্বার হচ্ছে কথা বলছি। জি, বড় বাচ্চাটিকে তাকে এম্পাওয়ার করতে হবে যে দিস ইজ ইয়োর সিস্টার অর ব্রাদার, সে আসতেছে, ইটস ইয়োরস, মানে নট মানে বাবা মার না, এটা হচ্ছে তার। তো তুমি যেভাবে রাখবা সেভাবেই থাকবে। তুমি যদি বলো আদর করবে, মানে যদি সেরকম হয় যে তুমি যদি বলো যে আদর করবো তাহলে আদর করবো, তুমি যদি বলো ওকে খাওয়াতে তাহলে খাওয়াবো। এভরিথিং যদি আমরা বড় শিশুটিকে এম্পাওয়ার করতে পারি যে ইয়েস আমি বলছি তাই, আমি বলছি যেন তো বাবা আদর করছে, আমি বলছি যেন তো মা তাকে খাওয়াচ্ছে, হ্যাঁ, মানে এই ধরনের বিলিভটা যখন তার মধ্যে দেওয়া যাবে যে হি অর শি ইজ এম্পাওয়ার্ড, তাহলে কিন্তু এই জিনিসটা হয় না। এবং আরো মজার কথা, সিবলিং রাইভালরি হলেও দেখা যায় যে সেই বড় শিশুটি কিন্তু ছোট শিশুটি অত্যন্ত আদর করে, সে কাউকে ধরতে দিবে না, কিন্তু বাবা মাকেও তার কাছে যেতে দিবে না, মানে অনেক এরকম হয় আর কি। তো এটা যদি বাবা মা একটু টেকনিক্যালি এম্পাওয়ার্ড করে যে সিওর্স, তুমি যদি যেমন বলবা তেমনই হবে, তাহলে তো ওর তো হয়ে গেল, তখন কিন্তু আর এই দ্বন্দ্বগুলো অতটা প্রকট হয় না। বাট এটা হয় কি না জানার জন্য, মানে প্যারেন্টাল ওরিয়েন্টেশনটা না থাকার জন্য এই সমস্যাগুলো আসলে আসে। দুই বাচ্চার মাঝখানে যদি সময়ের সীমাটা একটু বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কি এটার এই সমস্যাটা হওয়ার প্রবণতা বেশি থাকে নাকি পাশাপাশি হলে এটা বেশি হয়?
বেশি থাকলে তো বেশি বুদ্ধি থাকে না, মানে তখন তো আরেকটু ম্যাচিউর হয়ে না যায় বড় ম্যাচিউর বাচ্চা। হলো ওই যে আপনার 6-7 বছরে তো তখন আরো তো ঈর্ষাগত হতেই পারে, যেটা 3 বছরে হয়তো অতটা হবে না, কিন্তু আমরা এখন দেখি যে 2-3 বছরের বাচ্চারাও কিন্তু হয়। মানে খুব ইমোশনাল হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। তো আমার মনে হয় যে সবাইকে একইভাবে নেওয়াটা বেটার, একদম। তাহলে এই সমস্যার সম্মুখীনটা হতে হবে না। কারণ আমরা অনেক সময়ই পাই যে এই ধরনের প্যারেন্টসরা চলে এসছে, পাচ্ছি না আমরা, বড়টা এত বেশি চঞ্চল হয়ে গেছে, উশৃঙ্খল হয়ে গেছে, ছোটকে ধরে মারছে। আচ্ছা। আপনারা তো 3 বোন ম্যাম, আপনাদের 3 বোনের ছোট ছোট এই ধরনের দুষ্টামি বা কোন একটা মজার গল্প শুনি। মানে আমার তো বয়সের ডিফারেন্সটা অনেকটাই বেশি, তো আমাদের মধ্যে তো খুনসুটি হতোই, কারণ ছোটটা মানে মেজোটা আর কি, যেটা আমার দ্বিতীয়, ও তো আমি মানে ওকে বেশ জ্বালাতন করতাম আসলে। আচ্ছা। তো এর প্রেক্ষিতে যেটা হতো যে আম্মা সে ওকে কখনোই বকা দিত না, আমাকেই বকা দিত, কারণ জানতো যে আমি নাটের গুরু আর কি। আর ছোট বোন যেটা, সেটা তো অনেকই ছোট, আপনারা জানেন, তো ও আসলে আমার সঙ্গেই ছিল, কারণ আমি তখন অলরেডি আমার প্রফেশনাল লাইফ শুরু করে ফেলেছি, ও তখন ক্লাস 9-এ পড়তো। আচ্ছা। তো জাস্ট বাবা মাকে পটায় পটায় ওকে আমার সঙ্গেই নিয়ে গিয়েছিলাম আর কি, তো ও আমার সঙ্গে কাছেই বড় হয়েছে, এক প্রকার বলা যায় সন্তানের মতো বড় হয়েছে। সন্তানই আসলে। হ্যাঁ, আমার বোন, কিন্তু আমার হাজবেন্ডের সবাই জানতো যে নিজামের 2জন বাচ্চা আর কি, অনেকটা এরকম। ছোটবেলায় ক্যারিংটা তো আসলে সবসময় পরিবারে এরকমই হয় না, মানে মায়ের পরে অবস্থান তো আসলে এমনি এমনি তৈরি হয়নি বড় বোনদের, তাদের সেই কেয়ারিংটা ওইরকমই থাকে। তো 3 বোনের চলাফেরা, খুনসুটি, ভালোবাসা সবটাই আছে। আমি একটু জানতে চাই যে বাবা তো ডক্টর ছিলেন, ডাক্তার হবার পরিকল্পনাও কি আপনার ছোটবেলায় ছিল কিনা, নাকি আমরা যেটা জানতে পেরেছি আপনি ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলেন, নাকি অন্য কিছু? হ্যাঁ, বাবার এই মানে সারাক্ষণের ব্যস্ততা দেখে না আমার মনে হচ্ছে এই ব্যস্ত জীবনটা বোধহয় মানে আমার না আর কি। তো ছোটবেলা থেকে মনের মধ্যে ছিল যে ঠিক আছে, আর যাই হোক ডাক্তার হওয়ার চেষ্টা করবো না আর কি। কিন্তু বড় হয়ে যখন ইন্টারমিডিয়েট পাস করলাম, যখন আমার ডিসিশনের পর্যায়ে চলে আসলো, তখন আমার বাবা ঠিক সিদ্ধান্ত দিলেন না, উনি কখনো সিদ্ধান্ত দিতেন না, উনি খুব ট্যাক্টফুল মানুষ ছিলেন, এক প্রকার ভালো লাগা আপনারও মনে হয় তৈরি হয়ে গিয়েছিল। তখন উনি বললেন যে না, এটা হবে, তুমি সবখানে পরীক্ষা দাও, বাট তোমাকে আলটিমেটলি জয়েন করতে হবে মেডিকেল কলেজে, এরকম একটা বিষয় ছিল। তো আলটিমেটলি আমি মেডিকেল কলেজে জয়েন করি আর কি। স্কুল জীবনে আপনি ভীষণ স্পোর্টি ছিলেন, তাই না? আসলে স্কুল জীবন বলবো না, আমি এখন পর্যন্ত স্পোর্টি। যখনই সুযোগ পেয়েছি, খেলা আমার একটা খুব অসম্ভব ভালো লাগে একটা জায়গা। হ্যাঁ, যেখানে সুযোগ পাই এখনো যে আমি মনে হয় যে নেমে যাই আর কি, এরকম একটা ব্যাপার। স্কুলে তো খেলাধুলা ছিল, তা আমরা তো জেলা শহরে বড় হয়েছি, তো আমাদের যখন স্কুল ভ্যাকেশন হতো, সামার ভ্যাকেশন, আমরা বলতাম আম খাওয়ার ছুটি, তো তখন আমরা একটু গ্রামে চলে যেতাম। তখন তো কাজিন ছিল অনেক, না সবাই আসতো, অনেক একদম বাড়ি ভরা, সবাই আমরা খেলাধুলা করতাম, বিভিন্ন রকমের খেলা তখন ছিল আমাদের, এই বৌসি, তারপরে দাঁড়িয়া বান্ধা, গোল্লা চুট, এই টাইপের কতগুলো খেলা। হ্যাঁ, এখন তো এগুলো হারিয়ে গেছে আসলে। এবারে পড়াশোনার যে পর্যায়টা, আমরা একটু কলেজ জীবন সম্পর্কে শুনি। আপনি খুব সম্ভবত ব্রিটিশ শাসন আমলে তৈরি কারমাইকেল কলেজে পড়তেন, যেটি উত্তরবঙ্গ তথা বাংলাদেশের একটি সুবিখ্যাত কলেজ। একটু শুনি কলেজের দিনগুলোর কথা। আসলে তাই, যখন কলেজে ভর্তি হলাম কারমাইকেল কলেজে, তখন তো ভর্তি হয়ে গেছি আর কি, একটা কোএডুকেশনাল কলেজ, অনেক ভালো লেগেছে। কিন্তু ভালো লাগাটা আরো বেড়েছে যখন কলেজ ছেড়ে চলে গিয়েছি, কারণ তখন মানে রিয়ালাইজ করি নাই যে আমি এরকম একটা বিখ্যাত একটা কলেজে পড়ার সুযোগ পেয়েছি, এটাই বলবো যে সুযোগ পেয়েছি। তো আমাদের কলেজের জীবনটা বেশ মজা ছিল, কারণ পড়াশোনাকে না আমি কখনো বার্ডেন মনে করতাম না, এই জন্য যে পড়াশোনা তো করতেই হবে, এটা ডিফল্ট সেট আপ আর কি, স্টুডেন্ট যখন পড়তেই হবে পড়বো। তো কারমাইকেল কলেজে আমাদের তিনটা সারির বিল্ডিং ছিল, ধরেন প্রথমে একটা, তারপরে একটা, তারপরে একটা, এবং এই প্রথম সারি থেকে দ্বিতীয় সারি, দ্বিতীয় সারি থেকে ওটা যেতে কিন্তু আপনি যদি দৌড় দিয়ে যান 2 মিনিট, খুব জোরে যদি হাঁটেন 5 মিনিট, মানে এরকম সময় লাগতো। তো একটা ক্লাস শেষ হলেই আমাদেরকে আরেকটা ক্লাসে যেতে হতো, এরকম একটা ব্যাপার ছিল। বিশাল একটা এরিয়া ম্যাম, বিশাল এরিয়া। হ্যাঁ, অনেক বড় এরিয়া, অনেক বড় ছিল, এবং দুষ্ট ছেলে যারা, তারা কি করতো, সাইকেল চালিয়ে যেত, এইটা খুব রাগ লাগতো যে ওরা তাড়াহুড়ো করে যে একদম ফার্স্ট বেঞ্চ দখল করে ফেলতো।
তো অবশ্য আমাদের সময় আবার আমাদের জন্য আলাদা দিকে বেঞ্চ ছিল, আচ্ছা। আর আমরা প্রায় খুব জোরে জোরে হেঁটে যাওয়ার চেষ্টা করতাম। তো এটাটুকু একটা মজার ব্যাপার ছিল। আর যারা সাইকেল চালিয়ে আগে যেত একটু একটু রাগ লাগতো যে আগে আগে চলে যাচ্ছে আর কি। জীবনে এক্সট্রা বিষয়গুলো বা এই ধরনের মোমেন্টগুলো আসলে কত চমৎকার হয়ে পরবর্তীতে এসে স্মৃতি হয়ে থাকে, তাই না ম্যাম? এবং জি, হ্যাঁ, শিক্ষকদের সাথে এবং বন্ধু বান্ধবদের সাথে কেমন সম্পর্ক ছিল সে সময়? শিক্ষকদের সঙ্গে তখন শিক্ষকরা তো মানে আমি বলবো যে বাবা সমতুল্য ছিলেন। হ্যাঁ, ওনারা আমাদের গার্জিয়ান ছিলেন, পড়াশোনার তত্ত্বাবধান করতেন, এবং কেন পারছি না, কোথায় পারছি না, কখনো যদি সেই সমস্যা নিয়ে যেতাম তাহলে ওনারা অনেক খুশি হতেন আর কি। তো শিক্ষকদের ব্যাপারে সত্যি খুব প্রাউড ফিল করি যে আমাদের টিচার আমাদের খুব টেক কেয়ার করতেন। এবং আমার কেন যেন মনে হচ্ছে যে আপনি একজন শিক্ষার্থী হিসেবেও ভীষণ লক্ষ্মী একজন শিক্ষার্থী ছিলেন। খুব একটা না, কারণ আচ্ছা। আমার টার্গেট খুব বেশি ছিল না। টার্গেটটা বেশি ছিল না ইন সেন্স যে ওই ফার্স্ট হতে হবে, অনেক ভালো করতে হবে, মানে নেভার এইমিং লাইক দ্যাট। হ্যাঁ, বাট ভালোভাবে পাস করতে হবে ঠিক, মানে পিছিয়ে পড়বো না। হ্যাঁ, কিন্তু আবার ওই লেভেলও আমি আমার কমিটমেন্টটা আবার ওই লেভেলও ছিল না। কিন্তু একটু ভালো রেজাল্ট না হলে তো মেডিকেলে পড়া কঠিন। না, ওই যে বললাম যে ভালো করবো না তা না, কিন্তু ওই যে ফার্স্ট হওয়ার যে একটা আরেকটা কিন্তু ওটার মানে এনগেজমেন্টটা আরো বেশি কিন্তু। জি। হ্যাঁ, সেটা নিয়ে আমি পরে একটু বলবো মেডিকেল কলেজের কথা বলতে, যে আচ্ছা। রাদার ওইটা আমি দিতাম স্পোর্টসে। সো এনিহোয়ার ইজ দেয়ার এনি স্পোর্টস, কারণ আমি যে সময় পড়াশোনা করেছি তখন সেই সময় কিছুটা হলেও কিন্তু মেয়েদের পদচারণা ছিল একটু লিমিটেড। সো খেলতে গেছে এই জিনিসটা অনেকেই অনেক সময় ভালোভাবে দেখে নাই, কিন্তু আমার বাসা থেকে কোনো সমস্যা ছিল না। সো আমি যে কোনো ধরনের খেলা মানে এক্সট্রা কারিকুলার মানে কি বলবো ইনডোর বা আউটডোর স্পোর্টসে পার্টিসিপেট করতে কোনো মানে সমস্যা হতো না, এবং আমি খুব মানে খেলাধুলা যেখানে সেখানে সবসময় থাকতাম আর কি। আই লাইক ইট। পরিবার সেটা অ্যালাউ করতো? বাসা আলো করতো বেশি, বাট পরিবেশকে খুব একটা তোয়াক্কা করতাম না। আচ্ছা, তো মেডিকেল লাইফটা নিয়ে একটু শুনতে চাই। তখন তো আমরা যেটা জানি যে মেডিকেল জীবন মানে হচ্ছে পড়া আর পড়া, এটার অল্টারনেটিভ আর কোনো কিছু না। মানে আপনি যেটি বলছিলেন যে সবসময় সুযোগ পেলেই খেলাধুলা করা, এবং সেটাকে পরিবারও সমানভাবেই সাপোর্ট দিত। তো মেডিকেল জীবনেও কি সেটা সম্ভব হলো, নাকি ওই সময়টা একটু থিতু হতে হলো যে না এখন শুধু পড়াশোনায় মনোনিবেশ করতে হবে? পড়াশোনা তো করতেই হতো, মেডিকেল ইজ মেডিকেল, পড়াশোনা করতেই হতো এবং ব্যস্ত থাকতে হতো। কিন্তু ওই যে বললাম যে সময় তো বের করা যায়, এবং ফরচুনেটলি আর আনফরচুনেটলি আমার রুমমেট ছিলেন ফার্স্ট গার্ল। আচ্ছা। এবং আমার মনে আছে যে সেকেন্ড প্রপের সময় মানে সেকেন্ড থেকে থার্ড ইয়ার ওঠার যে আমাদের পরীক্ষাটা, ওই সময় পড়ছি আমরা, পরের দিন পরীক্ষা হবে। হ্যাঁ, তা আমাদের শুধু পরীক্ষা, কলেজে অন্য কোনো পরীক্ষা ছিল না। মাইকে সমানে অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে এখন মানে আউটডোর স্পোর্টসের, হ্যাঁ এখন দৌড় হবে, এখন এই হবে, এখন সেই হবে। তো আমরা বসে পড়ছিলাম, আমার টেবিলে আমার রুমমেট হচ্ছে উল্টো দিকে, দুজনে মানে দুই দিকে মুখ করে অবশ্য, বারবার ওর দিকে তাকাচ্ছি যে কি, ও তো অনেক মনোযোগ দিয়ে পড়ছে, আমি তো মনোযোগ দিতে পারছি না। এতবার করে কল করছে ওরা, আমার তো মন চলে গেছে, বইতে আর মন নেই। তো আমি পরে মানে আস্তে আস্তে উঠে যখন আমি দরজাটা খুলে বেরোচ্ছি, তখন কি ব্যাপার, তুমি কোথায় যাচ্ছ, তুমি নিশ্চয়ই মাঠে যাচ্ছ? তা আমি সে যে হ্যাঁ মাঠে যাবো, কালকে পরীক্ষা মনে আছে? আমি দেখো তোমার না পরীক্ষা হচ্ছে ফার্স্ট হওয়ার, আমার পরীক্ষা হচ্ছে পাস করার। কি সুন্দর সহজ স্বীকারোক্তি। I will pass. I make confirm my pass, so please allow me. বলে দৌড়ো, কি বলবে না বলবে শোনা কোনো ইয়ে নেই, মানে এরকমই ছিলাম আর কি। আচ্ছা। আর আমাদের কলেজে আরেকটা ভালো ছিল যে আমাদের ক্লাসেই ছিল টেবিল টেনিস জাতীয় চ্যাম্পিয়ন অ্যান্ড রানার আপ। তো যার জন্য আমাদের ইয়ারটা খুব সমৃদ্ধ ছিল টেবিল টেনিস খেলায়। সো আমাদেরকে কেউ বিট করতে পারতো না, না কলেজে না ইন্টারন্যাশনাল, মানে ইন্টার কলেজ। কি কি খেলা বেশি পছন্দ করতেন ম্যাম? সব ধরনের খেলাই তো খেলতেন? সব ধরনের খেলা তো আর পারতাম না। আচ্ছা। বাট আউটডোরে বলতে স্পোর্টসগুলোতে ধরেন জ্যাভলিন, ডিসকাস, হ্যাঁ, আর এটা হচ্ছে শর্টপুট, এগুলো তো আমাকে কেউ বিট করতে পারতো না। আর ইনডোরসের মধ্যে ছিল চেস, কার্ড, হ্যাঁ এগুলো আমি ভালোই খেলতাম আর কি, টেবিল টেনিস।
চেস তো অনেক মানে ভাবনার একটা জায়গা, এবং আপনার মধ্যে যে একটা কি বলবো চঞ্চলতায় নিশ্চয়ই ভরপুর ছিলেন আপনি। সেখানে তো খুব বেশি যেটাকে বলে আর কি স্থির হয়ে খেলা। আসলে আপনি মাল্টিটাস্কিং ছিলেন আপনি, বলা যায় স্পোর্টের ক্ষেত্রে বিভিন্ন রকম এনি টাইপ অফ স্পোর্টস। আই নেভার মাইন্ড ফর দ্যাট যে আমি পারছি কি পারছি না, আই জাস্ট প্লে, মানে আমি পার্টিসিপেট করছি, দ্যাটস দ্য মেইন থিং ফর মি। এটা ছিল আর কি। আচ্ছা, খেলাধুলাটা কি মানে পরিবার থেকে আসলো এরকম কোনো বিষয় যে মানে এত বেশি আকর্ষণ যে পড়বো কিন্তু পড়ার সঙ্গে খেলাটাকেও আমার একইভাবে সমান তালে রানিং পরিবারে কিন্তু কেউ আমার মতো এতটা ছিল না। ছিল যারা চেস খেলতো তারা কিন্তু মানে চেসটা কিন্তু এক ধরনের নেশা আর কি, অ্যাডিকশন কিন্তু। আচ্ছা আচ্ছা। এবং এটা ছোট্ট বলে নেই যে একবার আমি বাসায় ফিরে দেখি যে চেস বোর্ড ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে, তাও এমন ভাবে রেখেছে যেন আমি আসলেই যেন ওটা দেখি। তা আমি তো রেগে গেলাম, তখন ওই মেডিকেল কলেজে পড়ি। আম্মা কে ছিঁড়ে ফেলছে এটা? তোমার বাবা। বাবা বলছে, তখন তো চুপ হয়ে গেলাম। তো বাবা বলে কি আজকে থেকে তোমার বাবা বলছে চেস বোর্ড যেন এই বাড়িতে না দেখা যায়, কারণ বাসায় ফিরেই কোনো কথা নেই। এখন যেমন বাচ্চারা বোধহয় এই যে ফোন নিয়ে বসে না, বই রেখে আমরা চেস বোর্ড নিয়ে বসতাম তিনজনই। তো তিনজন তো না, ছোট ছিল একেবারে। আপনি অন্যান্য কাজিন টাজিন সবাই আসতো, তো বাসা তো ভর্তি থাকতো আগে, কেউ না কেউ পার্টনার পেয়ে যেতাম। তো দেখা যেত পড়াশোনা হতো না আর কি। তো তারপর থেকে আমরা ওই খেলাটা আমাদের কমিয়ে দিয়েছি আর কি। অভিভাবকদের ক্ষেত্রে যেটা হয় ম্যাম, যে অন্য যাই করো না কেন পড়াশোনা ঠিক রেখে করো, কোনো সমস্যা নেই। আপনার ক্ষেত্রে পড়াশোনার জায়গাটা একটু আসতে চাই, কারণ এই পড়াশোনা দিয়ে পরবর্তীতে আপনি আরো অনেক বেশি উজ্জ্বল হয়েছেন। আপনার মেডিকেল জীবনের সময়গুলো, বন্ধুগুলো, শিক্ষকদের সাথে সম্পর্ক, সবকিছু নিয়ে ছোট করে শুনতে চাই। মেডিকেল কলেজে বন্ধু তো আসলে ছিল, বন্ধুদের সঙ্গে পড়াশোনা করা একটা বিশাল ব্যাপার ছিল। আর আমার একটা মজার ব্যাপার ছিল যে আমি মানে মুখস্থ ব্যাপারটা আমার কাছে খুব একটা সহজ ছিল না আর কি। আচ্ছা। যার জন্য আপনারা হয়তো জানেন যে আমাদের ফার্স্ট ইয়ারে বোনস পড়তে হতো। তো বোনস পড়তে হতো, ধরেন যে একটা বোনস আমি বারবার পড়ে দেখছি যে নট গেটিং, মানে আমি পাচ্ছি না এটা ঠিক মতো করতে। তারপর ওটা নিয়ে বেরিয়ে গেলাম। বেরিয়ে যে আমার যে পাশে রুমমেট আছে, রুমমেট মানে যে আমার ক্লাসমেটই আছে হয়তো, তাকে বললাম যে এই এটা পড়েছিস তুই? চল কি হ্যাঁ পড়ছি। আছে বল তো একটু। তো বললো ও আচ্ছা খুব সুন্দর বলা আছে, আমারটা শুন দেখি। তারপর আমি বললাম, পরে পাশের রুমে যে আবার বললাম। তো এখন মেডিকেল কলেজগুলোতে যেটা হয় যে আপনি যদি বলার সুযোগ পান, এটা কিন্তু আপনার রিহার্সাল হয়ে গেল, আর আপনি বলতে পারলেন তো ম্যান্ডেটরি আমারটা শুনতে হবে। তো এগুলো কিছু টিপস অ্যান্ড ট্রিক্স মানে ছিল আর কি, যে পড়াশোনা করা। তাছাড়া এমনিতেও তো পার্টনারশিপেই পড়তে হতো আমাদেরকে, সেটা বিভিন্নভাবে। এবং সহজ যে ছিল না এটা সত্যি, বাট কখনো মানে বার্ডেন মনে করিনি, কারণ যখন ঢুকে গেছি তার মানে তো এর প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, এটাই। ম্যাম এমবিবিএস শেষ করে তো আপনি শিশু স্বাস্থ্যকে বেছে নিলেন, মানে শিশু স্বাস্থ্যটা কি এটা? এমবিবিএস মানে শেষ করে আমি কিন্তু আসলে আর্মি মেডিকেল করে জয়েন করলাম। আচ্ছা। ক্যাপ্টেন পদে, বাট মেডিকেল অফিসার হিসেবে আমার প্রথম অ্যাপয়েন্টমেন্ট ওখানে হয়। আচ্ছা, মেডিকেল অফিসার হিসেবে। জি। তো সেখানে আমি তো এমনি শুরু করলাম যে ওখানে আমাকে দেখতে হতো শিশু এবং উইমেন। সাধারণত আমাদেরকে মানে সৈনিকদেরকে বা ওদেরকে দেখতে হতো না, ওরা জেন্টস যারা মেল ডক্টর ছিলেন তারা দেখতেন। তো সময়ের সঙ্গে সঙ্গে এই মানে শিশু মা এদেরকে দেখে অনেক সময় ওদেরকে মানে প্রসবকালীন সময় ওখানে অ্যাটেন্ড করতে হতো, ডেলিভারির সময়গুলো। তখন শিশুদের মেনি টাইমস আমাদেরকে সাপোর্ট দিতে হতো। হ্যাঁ, নর্মাল বাচ্চা হয়তো কোনো সিক বাচ্চা আসতেছে, সেটাকে আরো সুন্দর করে সাপোর্ট দেয়া। হ্যাঁ, তারপরে তখন আমরা সিনিয়র দিকে ডাকতাম যে বাচ্চাটা হয়তো ঠিকমতো শ্বাস প্রশ্বাস নিতে পারছে না বা অন্য কোনো সমস্যা হচ্ছে। এইভাবে বিভিন্নভাবে দেখতে দেখতে না কখন যেন একটা শিশুদের প্রতি একটা মানে ভালোবাসা একটা তৈরি হয়ে গেল। ভালোবাসাটা ইন এ সেন্স যে একটা দায়িত্ববোধ মানে চলে এসছে যে কি করে আমি এদেরকে আর একটু ভালো সাপোর্ট দিতে পারি। তো পরবর্তীকালে যখন আর্মিতে থাকাকালীন সময় যখন সুযোগ এলো পোস্ট গ্রাজুয়েশন করার, তখন আমি আসলে মানে তখন আপনি শিশু স্বাস্থ্যকে বেছে নিলেন। কিন্তু আমি একটু এর মধ্যে জানতে চাই যে এমবিবিএস কমপ্লিট করেই তো আপনি আর্মিতে জয়েন করলেন মেডিকেল অফিসার, সেটাও কি একেবারে সচেতন ভাবেই হলো নাকি হুট করেই হয়ে গেল? এটা একটা মজার ব্যাপার ছিল যে আমরা যখন পাশ করলাম, পাশ করার পরে 1 বছর কিন্তু আমাদের ইন্টার্নশিপ করতে হয়। তো ইন্টার্নশিপ করার 6 মাসের পরেই আমাদের একটা গন্ডগোল শুরু হয়ে গেছিল যে আমাদের কর্মবিরতিতে ছিলাম আর বোধহয়
14-15 এরকম হবে। আচ্ছা তো ওই সময় পেপারে একটা বিজ্ঞাপন আসে যে আর্মি মেডিকেল করে মানে পুরুষ এবং মহিলাদের নেওয়া হচ্ছে। আচ্ছা তো ওইটা আমার বাবা আমাকে দেখালো যে দেখো তুমি এটা জয়েন মানে পরীক্ষা অ্যাপিয়ার করবে কিনা। আচ্ছা তা আমি সেই যে আমি তো আর্মিতে যাওয়ার মতো কখনো চিন্তা করি কর্মবিরতি চলছে ম্যাডাম, সেটা কোথায়? মানে মেডিকেল কলেজে আর মানে আচ্ছা। ইন্টার্নশিপ, মানে আমাদের একটা চাওয়া পাওয়া নিয়ে একটা দ্বন্দ্ব ছিল আর কি, আচ্ছা যার জন্য হচ্ছিল, যার জন্য ওই সময়টা আমি বাসায় ছিলাম আর কি। জি তো তো হচ্ছে যে দিয়ে দেখতে পারো, হুম হুম তো দিয়ে দেখতে পারো জাস্ট মানে এটাও একটা স্পোর্টই আর কি ব্যাপার, যে ঠিক আছে দিয়ে দেখি। আচ্ছা পরে পরীক্ষা তো দিয়ে সিলেকশনও পেয়ে গেলাম। সো বিফোর কমপ্লিটিং মাই ইন্টার্নশিপ I was selected in বাহ, বাহ। medical ম্যাম course. আর্মিতে আসলে পেশা জীবন শুরু করাটা বা শুরু করতে পারাটা অনেকের কাছে একটা স্বপ্নের বিষয় থাকে, আবার অনেকের কাছে মনে হয় যে এটা বেশ কঠিন একটা জার্নির মধ্যে দিয়ে যেতে হবে, অনেক নতুন কিছু আপনাকে সেখানে আসলে অ্যাডপ্ট করতে হয়েছে। আমি একটু সেই বিষয়গুলো শুনতে চাই। একদম জেনারেল লাইনে পড়াশোনা করে আর্মিতে যাওয়া, এটা আসলে আপনার জন্য কেমন ছিল? আমার কিন্তু চ্যালেঞ্জ একসেপ্ট করাটা সবসময় পছন্দের ছিল। জি সো আমি পারবো কি পারবো না এই চিন্তা কিন্তু কখনো হয়নি। আমি পারবো না মানে তখনকার চিন্তা চেতনাই কিন্তু এরকমই ছিল যে অবশ্যই পারবো, কারণ আমার মতো একজন তো যে কাজ করছে, আচ্ছা। তো why not me, মানে ওই দ্বিধাদ্বন্দ্ব কিন্তু কখনো কাজ করেনি। আচ্ছা রাদার আই ওয়াজ প্রিপেয়ার্ড যে আমি ওটার সঙ্গে কিভাবে নিজেকে মানিয়ে নিতে পারবো, কত তাড়াতাড়ি সেটার সঙ্গে আমি চলবো, মানে সেটা আমার ছিল আর কি। বাহ বেশ কিছু অভিজ্ঞতাও তো অর্জন হলো ওখানে থেকে। তারপরেই কি আপনি ভারত যুক্তরাষ্ট্রে বেশ কিছু প্রশিক্ষণ নিলেন, সেটা কি সেখানে থাকা অবস্থায় কিনা আমি একটু জানতে চাই। আসলে আমি আর্মি মেডিকেল করে যখন কাজ করলাম, জি। তো 16 বছর আমি ওখানে ছিলাম। ওখানে বিভিন্ন পদে আমি কাজ করেছি। আমার পোস্ট গ্রাজুয়েশন কিন্তু আমি করেছি শেষের দিকে। সেখানে ইন্টারেস্টিং পোস্টিংগুলোর মধ্যে একটা হলো গার্লস ক্যাডেট কলেজ, আরটা হচ্ছে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ। আচ্ছা এই দুটো খুব এক্সাইটিং ছিল আমার জন্য। ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, ওখানে আমাদের দেশীয় যে সামরিক যে কোর্সগুলো হয় সেটার মধ্যে সব থেকে উন্নততম একটা কোর্স, এবং সেখানে বিদেশ থেকেও কিন্তু অনেক বিদেশি স্টুডেন্ট আসতেন। জি। এবং এটা 1 বছর একটা কোর্স ছিল, ফ্যামিলি সহ তারা আসতো। আর আমরা 2জন মেডিকেল অফিসার ওখানে পোস্টেড থাকতাম, একজন মেল একজন ফিমেল। আচ্ছা তো ওইটা খুব একটা এক্সাইটিং এই জন্য ছিল যে খুব সেন্সিটিভ ছিল জায়গাটা। আর্মির জবটাই হচ্ছে খুব সেন্সিটিভ, কারণ ওখানে কোনো ভুল করলে ভুল কেন হলো সেটার জবাব মোটামুটি সবসময় দিতে হতো বা দিতে হয়। আর ওখানে যেহেতু বিদেশি স্টুডেন্ট ছিল, তো আমাদেরকে খুব মানে অ্যাটেন্টিভ থাকতে হতো আর কি। সেটা 24/24, আচ্ছা যে আমরা হয়তো দিনে তো আছি, বিকেলেও আছি, রাতেও আছি, সব সময় আছি। আচ্ছা আর ওখানকার ওই সময়গুলো খুব কালারফুল ছিল, অনেক প্রোগ্রাম হতো। আচ্ছা মেনি টাইমস ওখানকার মানে আমাদের যারা মানে ছিলেন, রাষ্ট্রপ্রধান যারা ছিলেন, ওনারা যেতেন। তো তাদের যে মানে ইয়েটা কি বলবো, তাদের সিকিউরিটি প্রোটোকলের মধ্যে একটা বিষয় ছিল যে তারা কোথায় থাকবেন, কি ধরনের খাবার খাবেন, সেই খাবারগুলো মানে মানসম্মত আছে কিনা, আচ্ছা, আচ্ছা। এগুলোকে চেক করা আর কি। সবকিছুই আসলে মাথায় রাখা তো হতো। যখন কোনো রাষ্ট্রপ্রধান আসতেন তখন আমাদের ব্যস্ততা একটু অন্য প্রেক্ষিতে বেড়ে যেত আর কি। আচ্ছা আচ্ছা হ্যাঁ। ম্যাম, সাকি যেমনটা জানতে চাইছিল, আমি আসলে সেই জায়গা থেকে আপনার কাছ থেকে জানতে চাইবো যে ভারত, বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রে যেসব প্রশিক্ষণ করেছেন, এগুলোর মধ্যে কোন প্রশিক্ষণটাকে আপনি আসলে পরবর্তী জীবনে অনেক বেশি কাজে লাগাতে পেরেছেন? ভারত বাংলাদেশ প্রশিক্ষণ এটা একটু হয়ে যাচ্ছে, আমি একটু ক্রোনোলজিটা বলি আপনাদেরকে। জি। এরপরে আমি গার্লস ক্যাডেট কলেজে কাজ করলাম, সেটা আমার জন্য খুব এক্সাইটিং ছিল, কারণ 300 ক্যাডেটস আন্ডার মাই সুপারভিশন, and I was the only one medical officer there. It was very challenging, very exciting, and আমি এনজয় করেছি বলার বাইরে। আচ্ছা এটুকু শেয়ার করতেই চাই, কারণ অবশ্যই, সকালবেলা উঠে ওদের পিটি প্যারেডে আমি পার্টিসিপেট করতাম, অফিস টাইমে অফিস করতাম, বিকেলে ওরা যখন গেমস করতো গেমসে যেতাম, ওদের বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস ছিল সেগুলোতে আমি পার্টিসিপেট করতাম, মানে করতাম, সেটা করতে হতো বাইরে, মানে আমার পজিশন হিসেবেই, মানে জাজ হিসেবে, বুঝতে সেটা পেরেছি। ডান্স হোক, রিসাইটেশন হোক, আমি জানি না জানি, বাট আমি বিকজ আই ওয়াজ ইম্পার্শিয়াল। আচ্ছা হ্যাঁ, এটা একটা ব্যাপার ছিল। আচ্ছা, এটা পরে আমি চাইল্ড ডেভেলপমেন্ট মানে যেটা ডিপ্লোমা যেটা করি সেটা কিন্তু আর্মিতে থাকতেই করেছি, আচ্ছা। আর ডিপ্লোমা ইন চাইল্ড হেলথ।
আফটার লিভিং আর্মি দেন আই কমপ্লিট মাই FCPS, আচ্ছা FCPS ইন পেডিয়াট্রিক্স। তারপরে আমি স্কয়ার হসপিটাল জয়েন করি। আচ্ছা হ্যাঁ, এখানে কাজ করতে করতে তখন মনে হলো যে মানে আস্তে আস্তে আমি এই বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের নিয়ে কিন্তু নিউরোলজিক্যাল সমস্যা, নিউরো ডেভেলপমেন্টাল সমস্যাগুলো নিয়ে জি। মানে আমার ভিতরে একটু একটু করে মানে আমি সচেতনভাবে একটু আগ্রহ বোধ করছিলাম যে এদের পিছনে কিভাবে পাশে দাঁড়ানো যায়। তখন আমি আমার মানে তখন এই ট্রেনিংগুলো আমি করি। আমার হসপিটাল আমাকে এই ব্যাপারে অনেক সহায়তা দিয়েছে। তো এই মেইন যে প্রশিক্ষণটা সেটা হচ্ছে আমার ইন্ডিয়া থেকেই। আচ্ছা ওখানে আমি চাইল্ড নিউরোলজি এবং চাইল্ড ডেভেলপমেন্টাল বিষয়ে আমি ট্রেনিং নিয়েছি। পরবর্তীকালে যেটা ক্লিভল্যান্ড ক্লিনিক থেকে নিয়েছি সেটা এপিলেপসি ইজির উপরে। আচ্ছা আচ্ছা, শুরুতেই নিলেন আপনি পেডিয়াট্রিক নিউরোলজি আর নিউরো ডেভেলপমেন্ট, সেটা নিলেন আপনি ইন্ডিয়া থেকে। কতদিনের ছিল সেটা? এটা ছিল আমার 6 মাসে। আচ্ছা, ততদিনে তো আপনি, তার আগে তো আপনি স্কয়ারে জয়েন করলেন। স্কয়ার করছি, হ্যাঁ। আমি 2010-এ জয়েন করেছি আর গিয়েছি 2015-তে 15-এ গিয়েছেন। আচ্ছা, তার মানে মোটামুটি স্কয়ার হসপিটালের সহযোগিতায় আপনি মোটামুটি সেই কোর্সগুলো করলেন। এবং অ্যাট এ টাইমে কি করলেন, এই যে চাইল্ড ডেভেলপমেন্ট সেক্টরে একটু শুনি, আমরা বিস্তারিতই জানি। আচ্ছা, আমি তো ট্রেনিং করে যখন ফিরে এসেছি, ফিরে আসার পর তো আমি আমার কাজ শুরু করলাম। কাজ শুরু করতে যে মনে হলো যে চাইল্ড নিউরোলজি অ্যান্ড চাইল্ড নিউরো ডেভেলপমেন্ট সেন্টার ক্যান নট বি, মানে এটা এককভাবে পরিচালনা করা কখনোই সম্ভব না। জি, সেটা মানে কাজটা ঠিক আংশিক হবে, এটা পূর্ণাঙ্গ হবে না। তো এটা যখন অথরিটিকে বললাম, তখন উনি বললেন যে আপনি আপনার মতো গুছিয়ে নেন, আমাদের তো কোনো সমস্যা নেই, আপনি এগিয়ে যান। তো এগিয়ে যান বলার প্রেক্ষিতে তখন ওই চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারের কনসেপ্টটা তখন আসে। এবং এটা আমি চেয়েছি বলে আমাকে যে করতে হবে এই ধারণাটা কিন্তু আমার ছিল না। আমি চেয়েছি পেয়ে যাব, বাট ঘটনাটা উল্টাভাবে ঘটে গেল যে চেয়েছি করে নাও। এবং এটা বরঞ্চ আরো বেশি সুন্দর হলো না ম্যাম? এটা অনেক চ্যালেঞ্জিং ছিল, বিকজ আমার যদি এক্সপার্টাইজ ছিল না, আই হ্যাভ টু স্টাডি আ লট, আই হ্যাভ টু মিট সো মেনি পারসনস যারা আমাকে হেল্প করতে পারে। সবাই সুন্দরভাবে হেল্প করেছে, সবাই হেল্প সহযোগিতার মাধ্যমে আসলে সেন্টারটা দাঁড়িয়ে যায় এক পর্যায়ে। এবং ওই সময়গুলোতে আমার মনে হয় যে আমি সার্বক্ষণিকভাবেই এটা নিয়ে ব্যস্ত ছিলাম। মানে কোনো লেজার টাইম ছিল না আসলে। হয় কম্পিউটারের ভিতর দেখছি কি করা যায়, আর কারোর সঙ্গে কথা বলছি। তো যাই হোক, আলটিমেটলি এটা দাঁড়িয়ে যায়। এটা 2017 থেকে কাজ শুরু হয়। আচ্ছা, নভেম্বর থেকে আমরা কাজ শুরু করি। এবং আমাদের স্টাফিং যারা আছে, যারা এখানে কাজ করছে সেন্টারে, তারা কিন্তু অত্যন্ত মানে দক্ষ তাদের কাজে। কারণ এটা একটা মাল্টিডিসিপ্লিনারি টিম। আমি একটা ডেভেলপমেন্টাল শিশু, ধরেন যাকে এই যে সেরেব্রাল পলসি বলছি, এটা নিয়ে বলি যে এই শিশুটার কি সমস্যা নেই, সে হাঁটতে পারে না, সে কথা বলতে পারে না, তার খাবার সমস্যা, অনেকে দৃষ্টি প্রতিবন্ধী, কেউ শ্রবণ প্রতিবন্ধী, মানে বিভিন্ন রকমের, সবার সবটা থাকে না কিন্তু থাকে। কিন্তু যার যেটা আছে সেটা তো আমাকে অ্যাড্রেস করতে হবে। আমি নিউরোলজিস্ট হয়ে যদি শুধুমাত্র তার এপিলেপসি ট্রিটমেন্টটা করে ছেড়ে দিই, তাহলে তো আংশিক ট্রিটমেন্ট হলো। তার তো ওই মাংসপেশি, সেই ফিজিওথেরাপি লাগবে, অকুপেশনাল থেরাপি লাগবে, স্পিচ থেরাপি লাগবে, ভিশন থেরাপি লাগবে। তো আস্তে আস্তে আমাদের সেন্টারটা কিন্তু খুব পূর্ণাঙ্গভাবে গোছানো, সব এক্সপার্টরা আছে। এটা একটা ওয়ান স্টপ সেন্টার, এবং খুব কম হয়তো ওয়ান স্টপ সেন্টার আমাদের দেশে আছে। তার মধ্যে এটা একটা উল্লেখযোগ্য আমি মনে করি। আমি মনে করি ঠিক না, সবাই মনে করে। নিশ্চয়ই স্কয়ার হসপিটালের এই চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার, সিডিসি, যেই নামে আমরা সবাই চিনি, আসলে এখানে আপনি যেটি বলছিলেন যে একটি শিশুর শুধু নিউরোলজিক্যাল প্রবলেম, আমি শুধু সেই সমস্যাটা দেখে ছেড়ে দিলাম, কিন্তু তার যে আদার্স প্রবলেমগুলো আছে, রাইট, মোটামুটি সম্মিলিতভাবেই সব সমস্যার সমাধান নিয়েই আসলে সেখান থেকে বের হওয়া যায়। ম্যাম, একই সঙ্গে যে নিউনেটাল র্যাপিড ডেভেলপমেন্টাল যে অ্যাসেসমেন্ট, হ্যাঁ, এইটা চালু করার গল্পটা আমরা একটু শুনতে চাই স্কয়ার হসপিটালের। এটা আসলে একটা গল্প, হ্যাঁ। এটা আমার মনে হয় যে একটা স্বপ্ন একটা এখানে যেন বসে আছে। আমরা সবাই কিন্তু মানে নিউরো ডেভেলপমেন্টাল অ্যাসেসমেন্ট কিন্তু সবাই করে। এটা বলা যাবে না দিস দা মানে ফার্স্ট টাইম মানে আমরা করছি, এটা অন্যভাবে। কিন্তু এটা সাংগঠনিকভাবে যে যতগুলো বাচ্চা আমাদের স্কয়ার হসপিটাল জন্মগ্রহণ করবে, সে সুস্থ থাক অসুস্থ থাক, আমরা সবার এই অ্যাসেসমেন্টটা করব। আচ্ছা,
তো এই জিনিসটা এস্টাবলিশ করতে গেলে মানে কিছুটা সব কাজেরই কিছু বাধা আসে, জি। কিন্তু আমার বেলায় আমি দেখেছি বাধা থেকে যেন অ্যাপ্রিসিয়েশনটা বেশি ছিল। আচ্ছা। সো এটাকে সবার সহযোগিতায় খুব সুন্দরভাবে আমরা এটা এস্টাবলিশ করতে পেরেছি। আমরা কেন প্রথমবারের মতো বলি, এই জন্যই বলি যে বাংলাদেশে এখন পর্যন্ত কোথাও এইভাবে হয় না যে প্রতিটি নবজাতকের অ্যাসেসমেন্ট এখানে হচ্ছে, আচ্ছা। এবং হওয়াতে প্যারেন্টাল যেটা লাভ হচ্ছে তারা জেনে যাচ্ছেন। অনেক নতুন বাবা মা থাকছেন, অনেকে হয়তো একটু পুরাতন বাবা মা ভুলে গেছে, হ্যাঁ সেরকম হতে পারে। তো আমরা অ্যাসেসমেন্টের মধ্যে যেটা দেখি যে তার নিউরো ডেভেলপমেন্টাল কোনো প্রবলেম আছে কিনা, এক নাম্বার থাকলে তো সঙ্গে সঙ্গে আমরা আমাদের মধ্যে তো এটাকে নিয়ে ফেলছি যে কিভাবে সেটা সমাধান দেওয়া যায়। তাছাড়াও একটা নবজাতককে কিভাবে দৈনন্দিন দিনে কিভাবে তাকে সায়েন্টিফিক ওয়েতে বড় করা যায় সেই দিক নির্দেশনাগুলো কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। আচ্ছা। যে কিভাবে মাসাজ করবে, কিভাবে টামি টাইম দিবে, কিভাবে খাওয়াতে হবে, কতক্ষণ খাওয়াতে হবে। হ্যাঁ, কারণ অনেক মাকেই আমরা দেখি যে বাচ্চা কান্না করলেই খাওয়াচ্ছে, মা না চাইলেও হয়তো দেখা যাচ্ছে সব বলছে বাচ্চা কান্না করে খাও, কিন্তু বাচ্চা তো সবসময় খিদের কান্না কিন্তু কাঁদে না। কিন্তু আমরা সবসময় মিসগাইডেড থাকি যে মানে হয় কি ডিসিপ্লিনটা যদি ছোটবেলা থেকে আমরা তৈরি করতে পারি একটা শিশু, সেই শিশুটিকে নিয়ে কিন্তু বড় হলে পরে আর বাবা মার সমস্যা থাকে না। তো ওই গাইডলাইনের সূত্রপাতটা কিন্তু আমরা করতে পারি খুব সুন্দরভাবে। তো এটা আমাদের সবার জন্য, মানে আমার জন্য, আমার সেন্টারে যারা কাজ করছে তাদের জন্য, এবং আমি মনে করি আমাদের হসপিটালের সবারই একটা অর্জন এটা একটা। নিশ্চয়ই নিশ্চয়ই। এবং একটি শিশু জন্মের পর আপনি যে অ্যাসেসমেন্টের কথা বলছিলেন যে হ্যাঁ অনেক নতুন বাবা মা তো আছে, সেই সঙ্গে পুরনো যে বাবা মা তারাও অনেক সময় অনেক কিছু কিন্তু ভুলে যায়। এবং বিশেষ করে আপনি যে খাওয়া দাওয়ার কথাটা বললেন, খাওয়া দাওয়া থেকে শুরু করে অনেকগুলো বিষয় আসলে আছে। একটি বাচ্চা জন্মের পরে আসলে কি করব, বাচ্চা কান্না করছে, তাকে এখনই খাওয়া দিতে হবে, তাকে এখনই গোসল করাতে হবে, বা এই সময়টায় গোসল করানো যাবে না। অনেক গাইডলাইন আছে আসলে, যেগুলো আসলে আমরা স্কয়ার হসপিটালের এই NRNDA যেটাকে আমরা সংক্ষেপে বলে থাকি সেখান থেকে সেই সুবিধাটা নিতে পারি। সেরিব্রাল পালসি সেটি নিয়ে আপনি বলছিলেন, আমরা একটু অটিজম, তারপর হচ্ছে এপিলেপসি, এই বিষয়গুলো নিয়ে একটু জানতে চাই ম্যাডাম। আচ্ছা, নিউরোলজিতে, পেডিয়াট্রিক নিউরোলজিতে আমরা এই ধরনের মানে নিউরোলজিক্যাল প্রবলেমগুলো তো প্রত্যেক দিনই দেখি। তার মধ্যে অন্যতম হচ্ছে সেরিব্রাল পালসি, যেটা আমি একটু আগে দিলাম। আর নিউরোসাইকিয়াট্রিক ডিসঅর্ডারের মধ্যে কিন্তু আসতেছে অটিজম, ADHD, হ্যাঁ, আর এবং অন্যান্য মানে সাইকিয়াট্রিক ডিসঅর্ডারস। হ্যাঁ, তো এগুলো কিন্তু মানে পরিসংখ্যান যদি বলি, উন্নত দেশে কিন্তু 7 বছরের উপরে বাচ্চাদের মধ্যে 10 থেকে 20% এই সাইকিয়াট্রিক ডিসঅর্ডার। আর আমাদের দেশে আমরা এটা পাচ্ছি 13%। হ্যাঁ, 7 থেকে 17 বছরের মধ্যে 13%। সো এই নাম্বারটা কিন্তু মানে অবহেলা করার মতো না, উপেক্ষা করার মতো না। হ্যাঁ, আর এই এজ গ্রুপটা মানে বাচ্চা থেকে একটু উপরে উঠে গেলাম আমি, ধরেন যে অ্যাডোলেসেন্ট, কৈশোরকাল যেটা, তো সেই সময়টা কিন্তু খুবই মানে সেন্সিটিভ টাইম। কারণ বাচ্চারা বড় হচ্ছে, তাদের মধ্যে শারীরিকভাবে পরিবর্তন আসতেছে, তাদের হরমোনাল চেঞ্জ হচ্ছে, তাদের মানসিক যে একটা চিন্তা ভাবনা, হ্যাঁ, সেটাও কিন্তু পরিবর্তন হচ্ছে। রবি ঠাকুরের ফটিকের কথা আপনাদের মনে আছে কিনা জানি না, 13 বছরের সেই, হ্যাঁ, সেই দুরন্ত শিশু, না বড় না ছোট। তো এই সময়টা তখন আমরা যে আমাদের সময়টা পার করেছি, আমরা কিন্তু বকা খেয়ে যাই হোক পার করেছি। এখনকার কিশোর কিশোরী যারা, তারা কিন্তু এটাকে প্রতিবাদ করে। কৈশোরকালীন সময় বা বয়সন্ধিকালীন সময়ে আসলে এক ধরনের মানসিক অবস্থানের মধ্য দিয়ে যায় মানুষ। ওই সময়টায় তাদের মানসিক অবস্থানটা নিয়েও আপনার কাছ থেকে শুনতে চাই, এবং একই সাথে তাদের সাথে ডিলটা কেমন হওয়া উচিত অভিভাবকদের, সে বিষয়টা নিয়েও শুনতে চাই। আসলে এই জিনিসটা হচ্ছে যে শিশু কিশোর ওই সময়টাই একটা মানে স্টেজ, একটা পরিবর্তনের একটা ধাপ পার করতে থাকে। তারা শিশু থেকে ইয়াং অ্যাডাল্টের দিকে যায়। ওই সময়টাকে আমরা কৈশোরকাল বলি। এবং যেহেতু তাদের শারীরিক পরিবর্তন হয়, মানসিক পরিবর্তন হয়, এবং ওই সময় বেশ কিছু নিউ মানে হরমোনও এর জন্য দায়ী আর কি, পরিবর্তনগুলোর জন্য। তো এখন শিশু মানে কিশোর কিশোরী এরা কিন্তু অনেকেই এই পরিবর্তনগুলোকে মানে বিভিন্নভাবে নেয়, এবং পরিবেশগত একটা ব্যাপার আছে কিন্তু। মানে কে কোন পরিবেশ থেকে বড় হচ্ছে, হ্যাঁ, তাকে কতটুকু লিবার্টি দেওয়া হচ্ছে, বাবা মা তাকে কতটুকু বুঝতে পারছেন, স্কুলে টিচাররা তার সঙ্গে কিভাবে বিহেভ করছে,
কারণ ওই সময় বাচ্চাটা বিভিন্ন রকমের সমস্যা, মানে সমস্যা বলতে কি যে পরিবর্তন হতে পারে, একটু অ্যারোগেন্ট হতে পারে, একটু কথা শুনতেছে না, একটু ভাবতে পারে আমি তো বড় হয়ে গেছি, হ্যাঁ, মানে বিভিন্ন রকমের অ্যাটিটিউড যেটাকে বলি আমরা, মানে এই বেশিরভাগ ক্ষেত্রে ধরনের আসলে এটাই হয়। এটা শো করতে পারে। সবাই করে তা না, এবং আমরা তো আসলে সামগ্রিকভাবে সব পরিবেশটাকে নিয়ে কথা বলছি, কিন্তু এক একটা পরিবেশ থেকে কিন্তু পরিবর্তন, মানে এই পরিবর্তনের যে প্রকাশগুলো কিন্তু এক এক রকম হয়। জি। হ্যাঁ, তো আমরা ধরেন যে মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, মানে এই ফ্যামিলিগুলোতে এগুলোকে একটু বেশি পাওয়া যায় দেন লোয়ার ক্লাসে হয়তো অতটা আমরা দেখিনি, বাট হতে পারে। তো এখন যেটা হচ্ছে যে যে সমস্যাগুলোই হোক না কেন, আমি বলবো যে বাবা মার দায়িত্ব বাচ্চার বন্ধু হওয়া। কিভাবে হবেন এটা হচ্ছে সেই বাবা মার টেকনিক অ্যান্ড টেকটিক্স, যে বাবা শিশু তার সন্তান যেন তার কাছে অকপটে কথা বলতে পারে, তার কথা শুনতে হবে, ধৈর্য নিয়ে শুনতে হবে। একটা কথা শোনার সঙ্গে না করবা না, যাবা না, এটা ঠিক না, তোমার ওই বন্ধুর সঙ্গে মিশতেছো কেন, সে তো ভালো না, এটা এইভাবে না করে ওদের সব কথা শুনে ওর কাছ থেকেই আমরা সমাধানটা যদি চাই, যে বাবা তোমার তো এই 3 জন বেস্ট ফ্রেন্ড, তার মধ্যে এই ফ্রেন্ডটা কেমন একটু বলো তো, তখন কিন্তু বলে ফেলবে যদি সে অকপটে কথা বলে, তাহলে কি ওর সঙ্গে তোমার মেশাটা ঠিক হচ্ছে? হ্যাঁ, মানে সাবমিসিভ ওয়েতে কথা বলে তাকে তার মনটাকে ঠিক করতে দেওয়ার যে সুযোগটা তৈরি করে দেয়া, আমি মনে করি দিস ইজ দ্য বেস্ট ওয়ে। কিন্তু আপনি বাবা হয়ে বললেন তুমি কালকে থেকে যেন ওর সঙ্গে তোমার না দেখি, ও তো পরের দিন যে ওর সঙ্গে মিট করবে হয়তো বা, হ্যাঁ, আর এরা এত ইমোশনাল হয় যে খুব মানে ইমোশনালি তারা এত ড্রিভেন হয় যে অনেক কিছু আসলে গুছিয়ে নিতে পারে না, অনেক ঝুঁকিপূর্ণ কাজ করে। এগুলো আমরা দেখেছি, আমি বলতে চাচ্ছি না, আমাদের ডে টু ডে লাইফে এমন সব জিনিস আমরা মানে এক্সপেরিয়েন্স করি। তো ওই আলোকেই বলছি যে বাচ্চারা খুব আবেগতাড়িত থাকে, খুব ঝটপট তার সিদ্ধান্ত নেয়। যখন আবেগতাড়িত সিদ্ধান্তগুলো নেয় তখন কিন্তু সেগুলো মানে সঠিক হয় না। একদম। তো এই জন্য প্যারেন্টসকে সবসময় আবার হতে হবে, বাচ্চার বন্ধু হতে হবে, তাদের সব কথা শুনতে হবে সুন্দর করে, দেন তাদেরকে দিয়ে তাদেরকে মোটিভেট করতে হবে। যেহেতু আপনি একজন বিশেষজ্ঞ, আপনার কাছে ঠিক এই জায়গাটাতেই শুনতে চাইবো, আপনি বন্ধু হওয়ার কথা কয়েকবার বললেন। বন্ধু হওয়ার যে প্রক্রিয়াটা, সেটা যদি হুট করে এসে বয়সন্ধিকালীন সময়ে চেষ্টা করে অভিভাবক, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় বাচ্চারা তাদের ওই বক্স থেকে বের হতে পারে না। এই প্রক্রিয়াটা কি আরো আগে থেকে শুরু হওয়া উচিত? অবশ্যই। এবং কিভাবে হওয়া উচিত? কিভাবে হওয়া উচিত এই গাইডলাইন তো এটা দেখেন, এটা ইন্ডিভিজুয়ালাইজড। আপনার ফ্যামিলি আমার ফ্যামিলি কিন্তু একই স্টাইলে হয়তো চলে না, তাই না? জি। তাহলে এখন আপনি আপনার সন্তানের সঙ্গে কখন সময় দিতে পারছেন, কখন কথা বলছেন, পারছেন কি পারছেন না, সেটা একটা ব্যাপার। আমার কথা যদি বলি, আমি তো কমিটেড থাকি সকাল সন্ধ্যা, আমার সন্তানকে তাহলে আমি কখন সময় দেব? বাট আমাকে তো বের করতে হবে সময়, কোনো একটা সময়, অন্তত হলিডেতে। এবং সেটা ছোটবেলা থেকেই আমার মনে হয় যে এই বন্ধু সুলভ যে ব্যাপারটা, মানে অকপটনেসটা, এটা ছোট থেকেই বাচ্চাদেরকে এনকারেজ করতে হবে। এটা হঠাৎ করে, আপনি খুব ভালো একটা পয়েন্ট বলেছেন যে হঠাৎ করে এসো বাবা আমি বন্ধু হই তোমার, ইট উইল নট ওয়ার্ক, এটা কখনোই কাজ হবে না। কিন্তু যখনই যে বাবা মা সন্তানদের বন্ধু হতে পারবে, যে সন্তানরা বাবা মার কাছে ওপেন আপ হবে, তাদের বেলায় কিন্তু অত সমস্যা হবে না। চিকিৎসা সেবার পাশাপাশি আপনি যেটি করেছেন অলরেডি 14টি গবেষণালব্ধ নিবন্ধ আপনার প্রকাশিত হয়েছে। তার আগে একটু শুনতে চাই যে লেখালেখিটা কি এই ডাক্তারি পেশায় আসার পরে হলো নাকি আগে থেকেই ছোট ছোট করে আসলে লেখালেখিটা চলতো? না, আগে থেকে আসলে আমাদের তো ওই পড়াশোনা ধাপে ধাপে অনেক কিছু ডিজার্টেশন থাকে, মানে ওগুলো পাবলিশ করেছি, হ্যাঁ, প্রথম দিকে ওগুলো ছিল। আর প্রধানত আমি এই চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারটা স্থাপন করার পরে আমার বেশ কিছু পাবলিকেশন হয়েছে, তার আগেও করেছি, হ্যাঁ, তার আগেও বেশ কিছু আছে। কিন্তু এখানে করার পিছনে আমার যে মানে পিছনে যে বিষয়টি কাজ করেছে সেটা হলো যে আমরা যে কাজটা করছি সেটা যদি আমি পাবলিশ না করি তাহলে তো কেউ জানবে না যে আসলে আমরা কি করছি বা কেমন করছি, ইফেক্টিভ হচ্ছে কি হচ্ছে না। আর নিজের কথা বললে তো হবে না। আমি যখন আমার স্ট্যাটিস্টিক্স দিয়ে আর পরিসংখ্যান দিয়ে যখন আমি আপনাদের কাছে আসবো তখন আপনারা এটাকে অ্যাকসেপ্ট করবেন যে ইয়েস দ্যাট সেন্টার ইজ ডুইং দিস। তো আমার পিছনে ওইটা একটা মোটিভেশন ছিল যে আমি এখানকার যে ডেটাগুলো আছে, যে স্ট্যাটিস্টিক আমরা যেভাবে কাজগুলো করছি, এখান থেকে কতটা আমরা মানে ইমপ্রুভ করতে পারছি না পারছি সেটাকে কার্যকরীভাবে উপস্থাপন করার একটা প্রয়াস আর কি। আচ্ছা,
ম্যাম, আপনি গবেষণার পাশাপাশি জাতীয় এবং আন্তর্জাতিক কনফারেন্সে আপনার গবেষণাগুলো উপস্থাপনাও করেছেন। এই উপস্থাপনের ক্ষেত্রে আসলে আপনার সবচেয়ে সুন্দর অভিজ্ঞতার জায়গাটা একটু শুনি এবং বিস্তারিত শুনতে চাই। না, এখানে তো আসলে বাইরে গেলে মাঝে মাঝে একটা দুটো পেপার তো উপস্থাপন করাই হয়। তার মধ্যে এই নিউরো ডেভেলপমেন্টাল অ্যাসেসমেন্ট যেটা, এটা নিয়ে সবার একটা নজর কেড়েছে যে এই জিনিসটা মানে এইভাবে যে আমরা করছি সব শিশুদের বেলা, এটা সবাই খুব সমাদৃত করেছে আর কি, যে এটা খুব একটা মানে নাইস একটা মানে স্টেপ, বিশেষ করে আমাদের মতো দেশে, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে। স্বেচ্ছাসেবক হিসেবেও কাজ করেছেন বিভিন্ন ধরনের, একটু সেই অভিজ্ঞতাটা শুনি। স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করা আসলে এগুলো তো মেইনলি স্টুডেন্ট লাইফেই করা, এবং বেশি মানে সুযোগ এসছে যখন মেডিকেল কলেজে পড়েছি। আচ্ছা। তখন যেটা হতো যে একটা মানে ব্লাড ডোনেশন বা ব্লাড রিকোয়ারমেন্টের একটা ব্যাপার কিন্তু খুব হতো, কারণ দেখা যেত যে গরিব মানুষ এসছে, ডেলিভারি হচ্ছে, পোস্টপার্টাম হিউমারেজ, রক্তে ভেসে যাচ্ছে, হঠাৎ করে একটা চিৎকার শোনায়, এই ওই বি গ্রুপে, আমার যেহেতু ব্লাড গ্রুপ বি গ্রুপের রক্ত আছে কোথায়, মা কিন্তু মারা যাচ্ছে, ব্লিডিং হচ্ছে পর্যন্ত, এই কে আছো তাতে আসো, তারা হয়তো কেউ চিৎকার করতে করতে চলে গেল। কাজ পেলে আমিও দূর দিলাম, মানে এটা একটা আমার একটা অভিজ্ঞতা যে আমিও দূর দিলাম, কোথায় যাও, প্যাথোলজি ডিপার্টমেন্টে যাও, আচ্ছা গেলাম। তো এটা আমার একার অভিজ্ঞতা না, আমি মনে করি যে মেডিকেল কলেজে যারা পড়াশোনা করেছে, ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট মানে এই ধরনের মানে সমস্যার মুখোমুখি হয়েছে, এবং ডেফিনেটলি তারা দিয়েছে, কারণ ওই সময়টা তো একটা অদম্য সময়। যেখানে সেবামূলক কাজ করছেন, সেটা স্বেচ্ছাসেবা হোক বা নিজের ইচ্ছার বিরুদ্ধে হোক, মানে সেই সেবাটি আমি বলতে চাচ্ছি আসলে এটা তো আসলে নিজের ভালো লাগা, ভালোবাসা থেকেই এই কাজটা করা, তাই না? এখানে আসলে কখনো কিন্তু চাকরি মনে করে কাজ এটা কিন্তু করা যায় না, ডাক্তারি পেশাটাই তাই। এই জন্যই তো আমরা বলি যে আমাদের সব কাজই আসলে সেবামূলক। আমি এখানে বসে আজকে উপস্থাপনা করছি, এটাও এক ধরনের সেবামূলক কাজ, কিন্তু ডাক্তারি পেশাটা এই জন্যই আলাদা করে বলা হয়। এটা আসলে আমরা যাকে বিশ্বাস করি তিনি আসলে কারো প্রতি যদি ব্লেসিং না হন, তাকে সেই দায়িত্বটা হয়তো দেন না, সেই জায়গা থেকেই কথাটি বলা। ম্যাম, আপনি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে নিয়েও কাজ করছেন, আমরা একটু এই বিষয়টা নিয়েও জানতে চাই যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আমরা জানি বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো জন্মের পরেই এটা অ্যাসেস করা যায়, কিন্তু অনেক ক্ষেত্রে এটা 2 বছর 3 বছর এমনও হয়, আফটার 7 ইয়ারও এটা অ্যাসেস করতে হয়। এই বিষয়ে একটু জানতে চাই আপনার কাছে। আচ্ছা, নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার যে আছে বা স্পেশাল চাহিদা মানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সমস্যাগুলো, এটা জন্মের পর থেকে ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে। অনেক রোগ আছে, হ্যাঁ, সব রোগ কিন্তু জন্মের সময় আমরা ধরতে পারি না, এটা ধীরে ধীরে প্রকাশ পায়, এবং যখন প্রকাশ পায় তখন প্যারেন্টসরা আমাদের কাছে আসে, তখন আমরা কিন্তু সেটা আমাদের চিকিৎসা আওতায়, ম্যানেজমেন্টের আওতায় নিয়ে ফেলি। যেমন এপিলেপসি কথা যদি বলি, মৃগী রোগের কথা, মৃগী রোগ সেই জন্ম থেকে শুরু করে কিন্তু অ্যাডাল্টহুড পর্যন্ত আসতে পারে। এটা এমন নয় যে 3 বছর পর্যন্ত হবে তারপরে হবে না, ইটস নট লাইক দ্যাট, মানে যে কোনো সময়ই আসতে পারে, এবং সেগুলো কতগুলো ক্লাসিফিকেশন আছে, যে নিওন্যাটাল, চাইল্ডহুড, অ্যাডোলেসেন্ট, জুভেনাইল, হ্যাঁ, তারপরে হয়তো অ্যাডাল্ট ভাগে চলে গেল। সো এভাবেই আসলে আসে, যখন ওভাবে যখন যে সময় আসছে আমাদের কাছে, এবং যখন প্যারেন্টসটা বাচ্চাদের নিয়ে আমাদের কাছে রিপোর্ট করছে, আসছেন, তখন আমরা তাদেরকে সেই চিকিৎসা সেবাটা দিচ্ছি, এবং সেটাকে সামগ্রিকভাবে দিচ্ছি, কারণ যে কোনো একটা নিউরোলজিক্যাল প্রবলেম অ্যালোন থাকে না, ওইটা একটা অ্যাসোসিয়েশন, মানে আরো কোমরবিডিটি থাকে। আপনি যখন টাইফয়েড ফিভার নিয়ে আসবেন তখন কিন্তু টাইফয়েডই তার থাকবে, আর কিছু থাকবে না, কিন্তু আমার যখন এপিলেপসি নিয়ে একটা বাচ্চা আসবে, আমাকে তখন ভালো করে দেখতে হবে এ কিন্তু পিছিয়ে পড়া কিনা, ডিলে আছে কিনা, ওর কি হিয়ারিং ঠিক আছে, ওর কি ভিশন ঠিক আছে, মানে আরো অ্যাসোসিয়েশনগুলো আমাকে খুঁজে দেখতে হয়। যদি না থাকে তা তো ভালো কথা, দেন he or she only suffering from epilepsy, but others প্রবলেমগুলো থাকতে পারে। যখন আদার্স প্রবলেম থাকে তখন এই ধরনের সেন্টারগুলো খুব দরকার হয়, নাহলে সামগ্রিক চিকিৎসাটা সম্পূর্ণ হয় না। পুরো সময় জুড়ে ম্যাম আপনার কাছ থেকে অনেক কিছু আমরা জানতে পেরেছি। আমি শেষ একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যেহেতু পুরোটা ক্যারিয়ার জীবনেই আপনার অটিজম নিয়ে কাজ করার বা শিশুদেরকে নিয়ে কাজ করার একটা প্রবণতা, এবং আপনি দারুণভাবে করেও যাচ্ছেন, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা শুনতে চাই এই রিলেটেড। ভবিষ্যৎ পরিকল্পনা যেটা হচ্ছে যে আমাদের দেশে এই বিশেষায়িত শিশু যারা আছে, হ্যাঁ, তারা কিন্তু অনেকখানি উপেক্ষিত। জি, তাদের যতটুকু অধিকার আছে আমরা কিন্তু সেই অধিকারটা তাদেরকে দিতে পারছি না। ওই শিশুটির যতটুকু বিকশিত হওয়ার একটা মানে কি বলবো, বিকশিত হওয়ার পাওয়ার আছে, সেটা পর্যন্ত তাকে নিয়ে যাওয়ার মতো কিন্তু কোনো
ব্যবস্থাপনা সেভাবে নেই। হুম, হুম, হুম। এবং তাদের যে অধিকার, ধরেন যে স্কুলে যাবে, হ্যাঁ, তারা নাগরিক হিসাবে এই সমাজে তাদের স্থানটা কোথায়, মানে এ ধর নানাবিধ কিন্তু সমস্যায় আছে। এবং এর সঙ্গে সব থেকে সমস্যায় যারা আছেন তারা হচ্ছে তাদের পিতামাতা, পরিবার ভীষণভাবে অ্যাফেক্টেড। তো আমার একটা লক্ষ্য যে কিভাবে এই শিশুদেরকে আরো বেশি সহায়তা দেওয়া যায়, কিভাবে পরিবারকে আরো বেশি মানে কাউন্সিলিং করে, মানে কি বলবো, তাদেরকে তাদের এই যে কষ্টের জায়গাটাতে কতটুকু লাঘব করা যায়, এই ছেলেদের বাচ্চাদেরকে কিভাবে পুনর্বাসন করা যায়, হ্যাঁ, কিভাবে পারিবারিকভাবে, সামাজিকভাবে বা জাতীয়ভাবে এই জিনিসটাকে আর একটু মানে প্রসারিত করা যায়। হ্যাঁ, যদি আমার হয়তো ক্ষুদ্র প্রয়াস, হয়তো অনেক ক্ষুদ্র প্রয়াস যখন একসঙ্গে হবে তখন এটা আরো জোরালো হবে। হ্যাঁ, তো ওই দিকে কাজ করার একটা লক্ষ্য আমার আছে। ছোট ছোট করে করেও যাচ্ছি। হ্যাঁ, এখন বড় আঙ্গিকে সুযোগ হলে করব, সুযোগ তৈরি করার চেষ্টা করব, এটা একটা চিন্তা আসলে। অনেক ভালো লাগলো ম্যাম আজকে আপনার সঙ্গে গল্প করে। আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদেরকে কিছু সময় দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, শুভকামনা। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে।